everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, পরিচালনার দায়িত্বে রাজকুমার হিরানি। এই দারুণ জুটি থাকা সত্ত্বেও কেন বলিউডে একেবারেই চলল না ডাঙ্কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়েই কথা বললেন পরিচালক রাজকুমার হিরানি। বলিউডের এই খ্যাতনামা পরিচালকের ঝুলিতে রয়েছে দারুণ দারুণ সিনেমা। মুন্না ভাই এমবিবিএস, 3 ইডিয়টস থেকে শুরু করে পিকের মতো হিট ছবি তিনি উপহার দিয়েছেন বলিউডকে। অন্যদিকে কিং খানের কথা তো বলাই বাহুল্য। তার দর্শকেরা সবসময় মুখে রয়েছে তার সিনেমায় হল ভর্তি করার জন্য, কিন্তু এমন দারুণ জুটির পরেও সিনেমায় তেমন ভালো ফল করতে পারেনি ডাঙ্কি। সম্প্রতি সেই নিয়েই সাক্ষাৎকারে পরিচালক জানান যে সব সিনেমার গল্প এক ধরনের হয় না। 3 ইডিয়টস এর মতো সিনেমার বিষয় ছিল শিক্ষামূলক, যার সাথে মোটামুটি সমস্ত পরিবার, সমস্ত মানুষই জড়িত। উল্টো দিকে ডাঙ্কির সিনেমার গল্প ছিল ইললিগাল ইমিগ্রেন্ট নিয়ে, যার সাথে তার মতে অনেক মানুষই ঠিক পরিচিত নন। ফলে এই সিনেমা বহুল দর্শকের কাছে সেইভাবে পৌঁছতে পারেনি। যদিও এত কিছুর পরও নিজের সিনেমা নিয়ে গর্বিত কিন্তু পরিচালক। তিনি জানান তিনি তার এই কাজ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। বলিউডের অন্যতম সফল পরিচালক রাজকুমার হিরানি। তার ঝুলিতে রয়েছে মুন্না ভাই এমবিবিএস, 3 ইডিয়টস, পিকের মতো একের পর এক ব্লকবাস্টার। আর অন্যদিকে ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ফলে ডাঙ্কিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশ ছোঁয়া। ছবিটি বক্স অফিসে মোটামুটি সফল হলেও জওয়ান বা পাঠানের মতো সর্বস্তরের দর্শকের উন্মাদনা তৈরি করতে পারেনি। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন পরিচালক রাজকুমার হিরানি। কেন ডাঙ্কি প্রত্যাশা পূরণ করতে পারেনি তার ব্যাখ্যাও তিনি দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, প্রত্যেক ছবির দর্শক আলাদা। 3 ইডিয়টস এর গল্প ছিল শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে, যা দেশের প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে যুক্ত। তাই সেই ছবি সহজেই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু ডাঙ্কির বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। ছবিটি মূলত ইললিগাল ইমিগ্রেশনের সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। হিরানির মতে এই অভিজ্ঞতার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তিনি জানান যে কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে তিনি অসংখ্য মেসেজ পেয়েছেন। সেখানে বসবাসকারী অনেকেই বলেছেন বিদেশে থাকলেও তাদের জীবন সহজ নয়, বরং অনেক সময় তাদের মনে হয় যে দেশ ছেড়ে না গেলেই হয়তো ভালো হতো। এই কারণেই তিনি মনে করেন ছবির আবেগ একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে বেশি সাড়া ফেলেছিল। রাজকুমার হিরানির কথায় ভারতের মূল সিনেমা দর্শক মূলত মধ্যবিত্ত শ্রেণী। তাদের অনেকেই প্রয়োজনীয় নথিপত্র ও আর্থিক সামর্থ্যের কারণে বিদেশের ভিসা তুলনামূলকভাবে সহজেই পেয়ে যান। কিন্তু সমাজের একটি বড় অংশ রয়েছে যাদের কাছে ভিসা পাওয়া প্রায় অসম্ভব।
পর্যাপ্ত অর্থ নেই, ব্যাংক ব্যালেন্স নেই, নেই বিদেশে যাওয়ার সুযোগ। সেই মানুষদের জীবন সংগ্রামী তুলে ধরতে চেয়েছিল ডাঙ্কি। হিরানির মতে বহু দর্শক হয়তো এই বাস্তবতার সঙ্গে নিজেদেরকে মেলাতেই পারেননি। ফলে ছবির আবেগ তাদের কাছে ততটা গভীরভাবে পৌঁছয়নি। হিরানি স্পষ্ট জানিয়েছেন তিনি এখনো ডাঙ্কি নিয়ে গর্বিত। তার মতে সব ছবি সমানভাবে দর্শকদের স্পর্শ করতে পারে না। কিছু গল্প বৃহত্তর দর্শকের কাছে পৌঁছয়, আবার কিছু গল্প সীমিত সংখ্যক মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলে। তিনি বলেন, একজন চলচ্চিত্র নির্মাতার জীবনে এমন ওঠাপড়া স্বাভাবিক। কোনো ছবি বেশি মানুষের কাছে হৃদয় ছুঁয়ে যায়, আবার কোনো ছবি তুলনায় কম। তবে এত কিছুর পরেও, বক্স অফিসের নানা রকম ফলাফলের পরেও নিজের সিনেমা নিয়ে কিন্তু বেশ সন্তুষ্ট পরিচালক নিজে। সাক্ষাৎকারে সেই কথাই তিনি জানান এবং জানান যে বিপুল দর্শকের কাছে পৌঁছতে না পারলেও ডাঙ্কি তার কাছে অন্যতম প্রিয় একটি সিনেমা হয়েই থেকে যাবে। একটি সিনেমা যা ক্রিকেটকে শুধু একটি খেলা নয়, স্বাধীনতা লড়াইয়ের প্রতীকের জায়গায় তুলে নিয়ে গেছিল। আমির খানের সেই কালজয়ী সিনেমা লাগান কেন কোনো ওটিটিতে এখনো দেখতে পাওয়া যায় না, তাই নিয়েই বিভিন্ন দর্শকরা প্রশ্ন তুলছেন। এই সিনেমাটি 2001 সালের জুন মাসে রিলিজ করে এবং তারপর থেকেই এই সিনেমা নিয়ে মানুষজনের উচ্ছ্বাস বর্তমানে 2026-এও কিন্তু কমেনি। কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মেই এখনো পর্যন্ত দেখা যায় না এই সিনেমা। 2021 সালের একটি বিশেষ ওটিটি প্ল্যাটফর্মে একবার রিলিজ করা হয়েছিল, কিন্তু 2024-এর পরে তা আবার তুলে নেওয়া হয়। তাহলে বর্তমানে কেন ওটিটিতে নেই লাগানের মতো একটি দারুণ সিনেমা? আমির খান এই বিষয়ে জানান যে তিনি এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া সিনেমা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত নন। তার মতে টিকিট কেটে হলে সিনেমা দেখার প্রথাই সবচেয়ে ভালো প্রথা। এমনকি সিতারে জামিন পরের মতো সিনেমাও তিনি ওটিটিতে রিলিজ করতে দেননি এবং সেই কারণেই লাগানকেও এখনো আমরা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না। মিস্টার পারফেকশনিস্টের এই মন্তব্যকে নাকচ করে দেওয়ার ক্ষমতা তো কোনো প্রডিউসারেরই নেই। যদিও সমস্ত রকম দর্শকই অপেক্ষায় রয়েছে তাদের এই অন্যতম প্রিয় ছবিটি আবার কোনোদিন ওটিটিতে আসবে কিনা। এখন দেখার পরবর্তীতে আমরা লাগানকে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবো কিনা। 25 বছর আগে 2001 সালের 15 জুন মুক্তি পেয়েছিল পরিচালক আশুতোষ গোয়ারিকারের স্বপ্নের ছবি লাগান। ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে তৈরি এই স্পোর্টস ড্রামা শুধু বক্স অফিসে সাফল্যই পায়নি, ভারতীয় সিনেমার ইতিহাসেও লিখেছিল এক নতুন অধ্যায়। আমির খান অভিনীত ভুবন আজও ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় চরিত্র। ক্রিকেট, দেশপ্রেম, প্রেম আর সংগ্রামের মিশেলে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক অভিজ্ঞতা। তবে যে ছবি ভারতীয় সিনেমার গর্ব, যে ছবি অস্কারে মনোনয়ন পেয়েছে, সেই লাগান আজ ভারতের কোনো ওটিটি প্ল্যাটফর্মেই নেই। তথ্য বলছে 2021 সালে লাগান কিছু সময়ের জন্য একটা নামকরা ওটিটিতে সম্প্রচার করা হয়েছিল। প্রায় 3 বছর প্ল্যাটফর্মটিতে থাকার পর 2024 সালে সেটিকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু কেন? এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে থাকতে পারে লাইসেন্সিং চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া।
এখানেই উঠে আসে আমির খানের একটি পুরনো অবস্থানের কথা। গত কয়েক বছরে আমির বারবার জানিয়েছেন তিনি প্রচলিত ওটিটি মডেল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। বরং দর্শক সরাসরি অর্থ দিয়ে ছবি দেখবেন এমন পেপার ভিউ মডেলের প্রতি তার আগ্রহ বেশি। শোনা যায় নিজের ছবি সিতারে জামিন পারের জন্য নাকি প্রায় 125 কোটির ওটিটি প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে একটা বিষয় স্পষ্ট, 25 বছর পরেও লাগানের জনপ্রিয়তা একটুও কমেনি। যে ছবিতে ক্রিকেট ছিল প্রতিবাদের ভাষা, যে ছবিতে এক গ্রামের মানুষ অসম্ভবকে সম্ভব করেছিল, সেই গল্প আজও সমানভাবে অনুপ্রাণিত করে চলেছে দর্শকদের। লাগান শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমার ইতিহাসের এক গর্বিত অধ্যায়। তাই তার রিলিজের পর নতুন করে উঠেছে এই দাবি যে এই কালজয়ী ছবিকে আবারও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হোক। মাত্র $7,50,000 বাজেটে তৈরি একটি ছোট্ট হরর ছবি। না আছে কোনো বড় সুপারস্টার, না বড় বাজেট, কিন্তু বর্তমানে এই হরর ফিল্মটি নিয়েই সারা বিশ্ব জুড়ে তোলপাড় চলছে। সম্প্রতি রিলিজ করে গেছে হরর ফিল্ম অবসেশন। মাত্র 26 বছরের এক পরিচালকের প্রথম পরিচালনার কাজ এটি। এই সিনেমা নিয়েই উত্তাল হয়ে পড়েছে সারা বিশ্ব। কি এমন রয়েছে এই সিনেমাতে যা একেবারে অভিভূত করে দিয়েছে দর্শকদেরকে? শোনা যাচ্ছে অবসেশন শুধুমাত্রই একটি ভূতের সিনেমা নয়। এই সিনেমায় দেখা যাচ্ছে বিআর নামের এক ছেলেকে, যে একটি মিউজিক শপে কাজ করে এবং তার শৈশবের বন্ধু নিকিকে সে প্রচন্ড ভালোবাসে। তার জেরেই একটি অদ্ভুত বস্তু সে এনে উপহার দেয় নিকিকে এবং চায় নিকির প্রতি তার ভালোবাসা যেন কোনোদিনই না কমে। এবং এখান থেকেই শুরু হয় সমস্যা। ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে এগিয়ে চলে এই গল্পটি, যা সারা বিশ্ব জুড়ে এখন দর্শকদেরকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। এই সিনেমা আমাদেরকে এটাই প্রমাণ করেছে যে একটি ভালো সিনেমা হওয়ার জন্য প্রচুর বাজেট, বিশাল বড় স্টার কাস্টের দরকার নেই, বরঞ্চ একটি ভালো গল্প এবং দারুণ অভিনয় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। বিশ্ব সিনেমার বক্স অফিসে এখন একটাই নাম, অবসেশন। মাত্র 26 বছর বয়সী পরিচালক কারি বার্কারের প্রথম পরিচালিত ছবি আজ হয়ে উঠেছে আন্তর্জাতিক সেন্সেশন। ছবিটি মুক্তির আগে কেউ কল্পনাও করতে পারেনি যে এত বড় সাফল্য অপেক্ষা করে রয়েছে। ভারতে ছবিটির জনপ্রিয়তা যেন সব হিসেবকেই উল্টে দিয়েছে। ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যে ৭৮ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি নেট সংগ্রহ করেছে অবসেশন। শুধু তাই নয়, এটি এখন ভারতের ইতিহাসে সর্বাধিক আয় করা ইংরেজি হরর চলচ্চিত্র। কিন্তু কি এমন আছে অবসেশনে যা গোটা বিশ্বের দর্শকদের এতটা আকৃষ্ট করেছে? ছবির গল্প আবর্তিত হয়েছে বিয়ার নামের এক যুবককে ঘিরে। সে একটি মিউজিক স্টোরে কাজ করে এবং দীর্ঘদিন ধরেই নিজের শৈশবের বন্ধু নিকিকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা একতরফা। ভালোবাসার কথা জানাতে ব্যর্থ হয়ে বিয়ার একটি রহস্যময় ক্রিস্টাল শপ থেকে কিনে আনে এক অদ্ভুত বস্তু, ওয়ান উইশ উইলো। তার একটাই ইচ্ছে, নিকি যেন তাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু সেই ইচ্ছেই পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। এরপর শুরু হয় এমন এক মনস্তাত্ত্বিক আতঙ্কের যাত্রা যা দর্শকদের অস্বস্তিতে ফেলে, ভাবতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত শিউরে উঠতে বাধ্য করে। তবে শুধু ভয় দেখানো নয়, অবসেশন আলোচনায় এসেছে তার গভীর সামাজিক বার্তার জন্য। বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ছবির 5টি বিষয়: টক্সিক রিলেশনশিপ, একাকিত্ব, পুরুষতান্ত্রিক অধিকারবোধ, ব্যক্তি স্বাধীনতার ক্ষয় এবং অবসেশন বা অস্বাস্থ্যকর আসক্তি। সমালোচকদের মতে এই বিষয়গুলি ছবিটিকে সাধারণ হরর ফিল্মের গণ্ডি ছাড়িয়ে এক সামাজিক ভাষ্যে পরিণত করেছে। আর সেই কারণেই তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক দর্শক
সকলের মধ্যেই ছবিটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। মাত্র 19 বছরের অভিনেত্রী আর কয়েকদিনের মধ্যেই মা। সালমান খানের এই ভবিষ্যৎবাণীকে ঘিরে একেবারে চিন্তায় পড়ে গেছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি ফারহা খানের একটি শোতে এসে তিনি তার পূর্ব অভিজ্ঞতার কথা জানান। 2002 সালে তার প্রথম অভিনয় তুমকো না ভুল পায়েঙ্গে সিনেমার হাত ধরে। সেই সিনেমাতে তার সহ অভিনেতা ছিলেন সালমান খান এবং সুস্মিতা সেন। সেই সিনেমাতে সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী সম্প্রতি নিজের জীবনেও মা হয়ে কাজে ফিরেছেন এবং এই বিষয়ে সালমান খান একটি মজার কথা বলেন। তিনি বলেন যে 19 বছর বয়সী দিয়া মির্জাও নাকি আর কিছুদিনের মধ্যেই মায়ের ভূমিকায় অভিনয় করবেন এবং সেই কথা শুনেই রীতিমতো ভয় পেয়ে গেছিলেন দিয়া মির্জা। সম্প্রতি এই সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে তিনি এটাই জানান যে কিভাবে অনেক অল্প বয়সী অভিনেত্রীদের মায়ের চরিত্রে অভিনয় করতে হচ্ছে এবং সেই নিয়েই আশঙ্কা প্রকাশ করেন দিয়া মির্জা যে বহু বছর আগে সালমান খান বোধহয় এটা বুঝেই ওই কথাটি বলেছিলেন। সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানের সোশ্যাল মিডিয়ার শোতে অতিথি হয়ে এসে বহু পুরনো স্মৃতি ভাগ করে নেন দিয়া মির্জা। আর সেখানেই উঠে আসে 2002 সালের সুপারহিট ছবি তুমকো না ভুল পায়েঙ্গের শুটিংয়ের এক মজার ঘটনা। ছবিতে দিয়ার সহ অভিনেতা ছিলেন সালমান খান এবং সুস্মিতা সেন। তখন দিয়ার বয়স মাত্র 19 বছর। নতুন কেরিয়ার, নতুন স্বপ্ন, সবকিছুই তখন সবে শুরু। দিয়ার কথায়, একদিন শুটিং সেটে তিনি সালমান খান এবং অভিনেতা রাজপাল ইয়াদবের সঙ্গে একসঙ্গে বসেছিলেন। সেই সময় ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সদ্য সন্তান জন্ম দিয়ে কাজে ফিরেছিলেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সালমান নাকি সঙ্গে সঙ্গে বলেন দিয়াও একদিন সালমানের মায়ের চরিত্রে অভিনয় করবে। মাত্র 19 বছরের এক নবাগতা অভিনেত্রীর কাছে এই মন্তব্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। দিয়া জানান, সালমানের এই ভবিষ্যৎবাণী শুনে তিনি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল এত তাড়াতাড়ি কি তবে বয়স বেড়ে যাবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন সালমান আসলে মজা করেই কথাটা বলেছিলেন। আর আজ এত বছর পরে সেই স্মৃতি মনে করে হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা এক সময় নায়িকার চরিত্রে অভিনয় করলেও পরে বড় তারকাদের মা কিংবা বয়স্ক চরিত্রে অভিনয় করেছেন। তাই সালমানের সেই মন্তব্য হয়তো মজার ছলেই বলা হয়েছিল, কিন্তু তা দিয়ার মনে এমন ছাপ ফেলেছিল যে 2 দশক পরেও সেই গল্প সমানভাবেই আলোচনায়। Well, that's it for the day. আবারও ফিরে আসবো আরো নতুন নতুন গল্প, আপডেটস আর খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, only on রঙিন টিভি।